যখন রিকশায় অ্যাসিডটা থ্রো করে আমরা দুজনেই ছিলাম। দুজনেই আক্রান্ত হয়েছি। এখনো আমাকে রাস্তায় জিজ্ঞেস করা হয়, ডাক দিয়ে দাঁড় করায়, "আপু আপনার কি হইছে?" বাহিরে আমি যখন চিকিৎসা ছিলাম আমাকে কিন্তু রাস্তাঘাটে কেউ জিজ্ঞেস করতো না তোমার কি হইছে। এখনো এত বছর পরেও, "আপু আপনার কি হয়েছে? কেন হয়েছে? তো যিনি মারছেন তার কি হয়েছে?" তা এত মানে এগুলা তো আসলে বলতে ভালোও লাগে না সবসময়, হ্যাঁ? আমার একজন পুত্র সন্তান আছে। তো গতকাল রাতে আমার ছেলে আমাকে ফুল নিয়ে এসে শুভেচ্ছা জানিয়েছে। আমি খুবই সারপ্রাইজড হয়েছি। আমার সন্তানের জন্য বলা যে অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে হবে, অনেক টাকা পয়সা হইতে হবে এরকম না। একজন যেন ভালো মানুষ হয়, সবার যেন উপকারে আসে, একজন সমাজসেবক হয়। আ ওর দ্বারা যেন সমাজের কোনো অপরাধ সংগঠিত না হয়। মূল কথা একজন ভালো মানুষ হোক। তার অনেক টাকা পয়সার দরকার নাই, কিন্তু সে একজন ভালো মানুষ হোক সমাজে। এইটা খুবই ভালো লাগছে। পাওয়ার অফ শি এটা অর্গানাইজ করেছে। তো পাওয়ার অফ শি এর যিনি আছেন সাবিনা আপু, ওনার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। পাওয়ার অফ শিটা হলো একটা নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম, যেখানে আমিও একজন সদস্য হয়েছি। সেই কারণে আজকের এই মেলায় অংশগ্রহণ করা। আর আজকে হচ্ছে একটি বিশেষ দিন, মা দিবস। আমি নিজেও একজন মা, আমার একজন পুত্র সন্তান আছে। তো গতকাল রাতে আমার ছেলে আমাকে ফুল নিয়ে এসে শুভেচ্ছা জানিয়েছে। আমি খুবই সারপ্রাইজড হয়েছি। কারণ আমি নিজেও ভুলে গেছি যে আজকে যে মা দিবস। কিন্তু সে কালকে রাতেই আমাকে উইশ করেছে, যেহেতু আজকে এখানে আমি ব্যস্ত থাকব। তো পৃথিবীর আসলে সমস্ত মাদের জন্য অনেক শুভকামনা, এবং মাদের যে স্ট্রাগলের একটা লাইফ, এটা মনে হয় মানে আমাদের একেবারে রুট থেকে একেবারে যারা একেবারে হাই সোসাইটিতে বিলং করে প্রত্যেকটা মায়েরই একটা জার্নি আছে মা হওয়ার। তো এই জার্নিটা খুব সহজ না। মা ডাকটা শোনা বা মায়ের পরিচয় দেওয়াটা এটা কঠিন একটা বিষয়। তো সন্তানদের প্রতি অনুরোধ থাকবে যেন মাকে সারা জীবন মায়ের ওই জায়গাটা ধরে রাখে, এবং পৃথিবীর সমস্ত মা যেন ভালো থাকে। আজকের দিনে এই কামনা। মা হিসেবে আসলে আপনার সন্তানের জন্য বা আপনার ছেলের জন্য আজকের দিনে কি বলবেন সন্তানের উদ্দেশ্যে? আমার সন্তানের জন্য বলা যে অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে হবে, অনেক টাকা পয়সা হইতে হবে এরকম না। একজন যেন ভালো মানুষ হয়, সবার যেন উপকারে আসে, একজন সমাজসেবক হয়। ওর দ্বারা যেন সমাজের কোনো অপরাধ সংগঠিত না হয়। মূল কথা একজন ভালো মানুষ হোক। তার অনেক টাকা পয়সার দরকার নাই, কিন্তু সে একজন ভালো মানুষ হোক সমাজে। এটাই প্রত্যাশা। আচ্ছা, সেই সাথে নারী হিসেবে আপনার জীবনটা তো আসলে একটু বেশি স্ট্রাগল ছিল বা সব কিছু মিলিয়ে আপনার সাথে ঘটা বা সব কিছু মিলিয়ে এই যে জার্নি সেটি নিয়ে যদি একটু বলতেন। আমার আসলে ২০০০ সালে অ্যাসিডের এই ঘটনাটা ঘটে। তো তখন থেকে আসলে চিকিৎসা থেকে শুরু করে নিজেকে আবার কাজের জায়গায় ফিরিয়ে আনা, এটা তো লম্বা একটা জার্নি আসলে। এই অল্প সময়ে বলা যাবে না। মানে এই জার্নিটাতে অনেক ঘাত প্রতিঘাত এসেছে। কখনো ঘুরে দাঁড়িয়েছি, কখনো অনেক স্ট্রাগল করেছি। তো মা হওয়ার পরে স্ট্রাগলিংটা আরও বেশি বেড়ে যায়, যেহেতু একজন মাকে অনেক কিছু সংসার মানে অফিস এবং বাচ্চার দায়িত্ব দুইটাই সামলাতে হয়। তো এটা একটা কঠিন জার্নি ছিল। আমি এখনও একটা জবে আছি, অ্যাসিড সার্ভার্স ফাউন্ডেশনে আমি কাজের সাথে যুক্ত আছি। পাশাপাশি আমি এই অনলাইন প্ল্যাটফর্মটাতে যুক্ত মানে আমার পেজ আছে, বাট ওইভাবে আমি অ্যাক্টিভ থাকতে পারি না কাজের কারণে। তো এখন থেকে নিয়মিত হয়তো আমি অনলাইন পেজে যুক্ত থাকবো আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। যদি একটু ২০০৪ সালের কথা বলছেন, যদি সেখানে ফিরে যেতে চাই, সেই স্মৃতিটাতে আসলে যদি ছোট করে বলতেন একটু। এটা ২০০০ না, আসলে ২০০০ সালের ঘটনা। আমার ঘটনাটা ঘটেছে মূলত আমি যিনি পারপেট্রেটর ছিলেন, মানে অ্যাসিড যিনি ছুঁড়েছেন, উনার সাথে আসলে আমার কোনো পরিচয় ছিল না, আমি চিনতামও না। তো আমার সাথে আমার আরেক কলিগ ছিল রিকশায়। সেই কলিগের সাথেই মূলত তার দ্বন্দ্ব ছিল বিয়ের আগে। তো যখন রিকশায় অ্যাসিডটা থ্রো করে আমরা দুজনেই ছিলাম। দুজনেই আক্রান্ত হয়েছি। তারপর অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনের মাধ্যমে চিকিৎসা হয় ঢাকা মেডিকেল কলেজে। তারপর আবার উন্নত চিকিৎসার জন্য আমি ইতালিতে যাই। তো ২০০০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত আমার চিকিৎসার ভিতর দিয়েই যায়। ৩ সাল থেকে আমি অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনে কাজ শুরু করি। এখন পর্যন্ত ওখানেই আছি। সন্তানকে নিয়ে লড়ে যাচ্ছি জীবনের লড়াইটা। তো আমি ভবিষ্যতে চাই যে আমার এই পেজটা
বড় হবে, বড় একটা স্বপ্ন দেখছি কখনো হয়তো শোরুম হবে। তো সেই প্রত্যাশাতেই একটু একটু করে আগানো। জানতে চাইবো যে এই যে প্রত্যেকটা আজকে মা দিবস যেহেতু প্রত্যেকটা মায়ের তো আসলে সংগ্রাম থাকে সেই সাথে সেই জায়গা থেকে আপনার সংগ্রামটা একটু বেশি সেটা আসলে আমাদের দৃষ্টিকোণ থেকে বা সাধারণ মানুষের তো আপনার আসলে এই যে চলার পথে আপনার মা হিসেবে প্রতিবন্ধকতা কি থাকে এবং একজন নারী হিসেবে কি কি প্রতিবন্ধকতা এখন ফেস করছে? যদি মা হিসেবে বলেন, এটা আমি আসলে ভয় পেতাম যখন আমার বাচ্চাকে প্রথমে স্কুলে দেই, যে আমার বাচ্চার ক্লাসমেটরা আমাকে দেখবে বা ওকে নানান কথা বলবে। তো আসলে ওই সময়টাতে ও আমার মায়ের কাছে ছিল, নানুর কাছে। তো আমাকে খুব বেশি ওর স্কুলের সাথে ইনভলভ হইতে হয় নাই। কিন্তু এখন সে আমার কাছেই থাকে, কলেজে পড়ে। এখন ওর যে বন্ধু সার্কেল যারা আছে, ওকে হলো প্রাউডলি বলে যে তোমার মা হচ্ছে একজন সুপার হিরো। হ্যাঁ, তো এইটা শুনে ভালো লাগে আর কি। আর নারী হিসেবে তো আসলে একজন আমাদের সমাজে বোঝেনি তো, আমরা গায়ের চামড়া কালো সেটাই মেনে নিতে পারি না। তো একজন মেয়ে যখন এরকম একটা ঘটনার শিকার হয়, স্বাভাবিক তার লাইফের যে স্বাভাবিক গতি সেটা তো অবশ্যই চলে যায়। তো সেই জায়গা থেকে তো অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। এখনও আমাকে রাস্তায় জিজ্ঞেস করা হয়, ডাক দিয়ে দাঁড় করায়, আপু আপনার কি হয়েছে। তো এটা আসলে মনে হয় আমরণ চলবে আর কি, যতদিন বেঁচে আছি। আমাদের সোসাইটির মানুষ যদি পরিবর্তন না হয়, এগুলা বাহিরে আমি যখন চিকিৎসা ছিলাম আমাকে কিন্তু রাস্তাঘাটে কেউ জিজ্ঞেস করতো না তোমার কি হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা তো আলাদা, আমাদের সবার কিউরিসিটি অনেক বেশি। তো সেই জায়গা থেকে এই আমরণ মনে হয় এই প্রশ্নটা আমার শুনতে হবে রাস্তাঘাটে এখনও, এত বছর পরেও। আপু আপনার কি হয়েছে, কেন হয়েছে, তো যিনি মারছেন তার কি হয়েছে। তো এত মানে এগুলো তো আসলে বলতে ভালোও লাগে না সব সময়। হ্যাঁ, তো এইগুলো ফেস করতে হবে আসলে। আমরা যারা অ্যাসিড মানে আক্রান্তের শিকার হয়েছি, ভিজিবল যাদের অনেকে শরীর টরীরে আছে তাদেরকে হয়তো দেখে চেনে না, বাট আমাদের যাদের ফেসে আছে তাদেরকে অনেক বেশি এগুলো ফেস করতে হয় এখন। এই যে নারীদের উদ্দেশ্যে যারা আসলে এই যে আপনি যে একটা প্রতিবন্ধকতার শিকার হয়েছে এবং সেই সাথে অনেক স্ট্রাগল করে জীবন চলছেন, সেই বলা চলে এখন অনেকটা সফল, যেমন আমাদের চোখে আমরা আপনাকে সফল হিসেবে দেখি এবং আপনিও বলছেন যে আপনার ছেলেও সুপার মা হিসেবে আপনাকে বলে। তো সেটা আসলে আপনার আপনার জায়গা থেকে অনেক প্রাউড ফিলের কথা। যদি আমি জানতেই চাই যে এই যে যারা আসলে যে নারীরা আসলে ডিপ্রাইভ বা যারা এখনো নিজেকে হীনমন্যতায় আসলে ভোগে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটা আসলে ডিপেন্ড করে সে কোন পরিবেশটার উপরে থাকে, কাদের সাথে মিশতেছে। তো আমি যখন ঢাকায় প্রথম আসি, আমি নিজেও কিন্তু বোরকা পরে এসেছি, নিজেকে লুকিয়ে রাখতাম যে মানুষ দেখবে, মানুষ বলবে। তো একটা সময় এসে মনে হইলো যে এই ঘটনাটা তো আমার জন্য না, আমি তো এটার জন্য দায়ী না। আর রাষ্ট্র তো আমাকে হলো রক্ষা করতে পারেনি, এটা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল এই অপরাধগুলোকে যেন না হয় সেই ব্যবস্থা করা। এবং মনে হইলো যে আমি যদি ঢেকে রাখি তাহলে তো মানুষ জানবে না এগুলো সমাজে ঘটছে। তা আমাকে দেখুক মানুষ, এই অপরাধগুলো সমাজে হচ্ছে, এটা মানুষ জানুক। এটা এক ধরনের প্রচার যে আমি এই সহিংসতার শিকার। হ্যাঁ, শুরুর দিকে চলাফেরা করতে মানুষ জিজ্ঞেস করলে অনেক মন খারাপ হইতো। হ্যাঁ, অনেক কেঁদেছিও এগুলো শুনে শুনে। তো একটা সময় মনে হয়েছে না, আমাকে তো ঘুরে দাঁড়াতে হবে। আর এই ঘটনাটা তো আমার জন্য না, আমি তো অপরাধী না। যে অপরাধটা করেছে তার আসলে এই যা মানে লুকিয়ে থাকার কথা বা তার কষ্ট পাওয়ার কথা, সে আমাকে ক্ষতি করেছে, আমি তো কারো ক্ষতি করি না। তো মায়েরা যারা নানা কারণে ডিপ্রেস থাকেন তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে নিজেকে ভালো রাখতে হবে। আমি কিভাবে চললে আমি ভালো থাকবো সে চেষ্টাটা করতে হবে। পৃথিবীতে কে কি বলল, সমাজ কি বলল, পরিবারকে, এগুলাকে মাঝে মধ্যে একটু মানে ডোন্ট কেয়ার ভাব করতে হয়। যে আমাকে বলছে তাতে কি হয়েছে, আমাকে এখনো বলে, কোশ্চেন করে, তা আমি তো ওগুলোকে পাত্তা দিচ্ছি না। আমাকে করবে এই কোশ্চেন, তাতে কি হয়েছে। যখন মন ভালো থাকে অ্যান্সার দিব, তখন যখন মন ভালো থাকে না অ্যান্সার দিব না। তো এই জন্য মায়েদের উদ্দেশ্য যে মায়েদের আসলে অনেক নানা কারণে ডিপ্রেশন তৈরি হয়, এই ডিপ্রেশনটাকে মানে করতে হবে, অ্যাভয়েড করতে হবে। নিজেকে ভালো রাখার জন্য যে ওয়েগুলো আছে সেখানে যুক্ত থাকতে হবে। যেমন আমার যে এই প্ল্যাটফর্মটাতে যুক্ত হয়, এটাও কিন্তু নিজেকে ভালো রাখার জন্য। এই যে একটা আয়োজন, অনেকের সাথে পরিচিতি, সারাদিন ধরে থাকা, এটাও নিজেকে ভালো রাখার একটা হাতিয়ার। তো এইভাবে হলো খুঁজতে হবে নিজেকে। ভালো থাকাটা আসলে কেউ করে দিবে না যে তুমি এইভাবে ভালো থাকবা, তোমাকে এইভাবে করে দিছি। এই জন্য নিজের ভালো থাকাটা নিজের খুঁজে বের করতে হবে।